উদীয়মান কিছু লেখকের রহস্য রোমাঞ্চ গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন অবসরের গল্প। আজকের গল্প সঞ্চারী ভট্টাচার্যের অদৃশ্য অশরীরী। সঞ্চারী ভট্টাচার্য প্রতিলিপি অ্যাপ এর একজন টপ রেটেড লেখিকা। তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করে বর্তমানে সম্পূর্ণরূপে সাহিত্যচর্চার সাথে যুক্ত। 2020 সালে কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে ওনার প্রথম গল্পের বই মেহেরুন্নেসা। অদৃশ্য অশরীরী গল্পটি প্রথম প্রকাশিত হয় প্রতিলিপি অ্যাপে 2020 সালের 10ই মার্চ। গল্প পাঠে রাহুল সাহা, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে স্নিগ্ধা ঘোষ। শুরু হচ্ছে আজকের গল্প অদৃশ্য অশরীরী। ট্রেনটা রুদ্ধশ্বাসে দৌড়াচ্ছে। আশেপাশের সবকিছু যেন একটু বেশি ঝাপসা। খালি চোখে ঠাহর করতে পারছিলাম না কিছু। অন্ধকারের গুমটনিটা কাটিয়ে কোনো রকমে বাথরুম থেকে ঘুরে আসার সাহসটা দেখাতেই হলো। ট্রেনের পাল্লার শব্দে কানে একেবারে ঝালাপালা লেগে যাবার জোগাড়। দীর্ঘমেয়াদী কোনো শত্রুতা বের করতে চাইছে কেউ। গতিবেগটা একটু কম রাখলে তেমন মন্দ হতো না, তবুও কিছু করার নেই। একজনের দায়িত্ব যখন কাঁধে নিয়েছি, তখন তার দায়ভারও আমাকেই বহন করতে হবে। ট্রেনে চড়ার প্রবণতা যে খুব একটা বেশি তেমনটা একেবারেই ভাববেন না। যাত্রার উদ্দেশ্যটা একটু আলাদা। আসলে এক বন্ধুকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে। ট্রেনের বাথরুম থেকে ঘুরে এসে কূপের দরজাটা লক করে দিলাম। ট্রেনটা তখনও দুলছে। কামরায় নীলাভ লাইটটা ক্ষণে ক্ষণে কাঁপছে। সেই অর্ধনিমজ্জিত আলোয় চোখ পড়ল আমার বন্ধুর মুখের দিকে। অর্ধেন্দু, আমার সেই ছোট্টবেলার বন্ধু। দেখো কেমন অকাতরে ঘুমোচ্ছে ছেলেটা। ওপরের বার্থে আমার শোবার ব্যবস্থা। শোবার কথা ভাবতেই যেন রাজ্যের ক্লান্তি নেমে এলো আমার শরীরে। অর্ধেন্দুর হাতটা ঝুলছে বাঙ্কের বাইরে, পা থেকে চাদরটাও সরে গেছে। আমি হাত দিয়ে কোনো প্রকারে ঠিকঠাক করে দিতে যাব, এমন সময় দেখি একটা অস্থির রক্ত হিম করা চাহনি আমার দিকে চেয়ে আছে। দেখি অর্ধেন্দু তাকিয়ে আছে আমার দিকে এক দৃষ্টে। কি যেন একটা দেখার চেষ্টা করছে, খুব খুব খুঁটিয়ে দেখার চেষ্টা করছে। কিন্তু ওকে দেখে আমি অবাক হলাম না। আসলে ও যে রোগটায় ভুগছে তাতে ডাক্তারবাবু আমাকে বারবার বলে দিয়েছিলেন ওর পাশে থাকতে। সে যাই হয়ে যাক না কেন, কিন্তু একে সেবা শুশ্রূষা বলবো নাকি পাহারাদারি জানি না। আমাকে দেখেই হুড়মুড় করে উঠে বসলো সে। কোনো কারণ বোঝা গেল না। বিকারের ঘোরে সে আমাকে সজোরে সরিয়ে দিয়ে দরজা দিয়ে বেরিয়ে যাবার চেষ্টা করছিল। আমি কোনো রকমে বাধা দিলাম। তবুও আমার হাতের বাঁধনটা কোন অদৃশ্য শক্তি বলে খুলে দিতে চাইল সে। ঘুমের ঘোরে বিড়বিড় করে
একদম ঝালাপালা ধরিয়ে দিল এই অর্ধেন্দু। কার যেন নাম করেই চলেছে, রীতিমতো বেগে রাম করে চলেছে। মনে হলো স্বপ্নে ও ঘনিষ্ঠ কারুর সাথে গল্প করছিল। একটা অসুস্থ মানুষের শরীরে যে এতটা জোর থাকতে পারে আমি কখনো ভাবিনি। ওর এই জোর দেখে আমি বেশ ঘাবড়ে গেলাম, স্তম্ভিতও হলাম। তবে কোনো রকমে তাকে জায়গা মতো শুইয়ে দিয়ে কাঁধে দুবার ঝাঁকুনি দিলাম, আর তাতেই যেন ওর জ্ঞানটা ফিরে এলো। প্রায় 2 দিন ট্রেনে আমরা। অর্ধেন্দুর শরীরের অবস্থা দেখে মন চাইল না ওকে একা ছাড়তে। ভাবলাম কলকাতা যখন ফিরতেই হবে তখন ওকে সঙ্গে নিয়েই ফিরব, আর এই রাতটা কাটলেই আমি দায়মুক্ত। কারণ পরের দিন সকালই আমাদের গন্তব্য স্থলে হবে। সকালে পৌঁছাবো আমরা হাওড়া স্টেশন, আর তারপর ট্যাক্সিতে ঘন্টা খানেকের পথ অতিক্রম করতে পারলেই সোজা বাড়ির দোরগোড়ায়। অর্ধেন্দু আবার একটু অচৈতন্য। মাঝে মাঝে ঘুমের ঘোরে এই বিড়বিড় করার স্বভাবটা ওর আগের থেকেই ছিল নাকি নতুন ধরেছে জানা নেই, কিন্তু ডাক্তার বলেছিলেন আর কোনো ভয়ের কারণ নেই। ভয়ের কারণটা নাকি ওর মধ্যে কোনো শোক থেকে আগত হয়েছে, কিন্তু কি শোক সে বিষয়েও আমি অবগত নয়। কোন একটা ইনসিডেন্ট নিয়ে ও বেশ শকড, কিন্তু কি সেটা কে জানে। এখন যেটা ভাবছি কালকেও ঠিক সেটাই ভাবছিলাম আমি, কিন্তু কোনো কুল কিনারা করতে পারেনি এই 2 দিনে। ঘড়ি দেখলাম, সময় 12:10। ট্রেনের মধ্যে 12:10 কম না, বেশি রাত্রির ঠিক বুঝতে পারলাম না। চলন্ত ট্রেনে রাত বোধ হয় কোনো আলাদা নিয়মেই চলে। হুড়মুড়িয়ে ট্রেন দৌড়াচ্ছে, বাইরে পূর্ণিমার চাঁদের আলো পড়ে লাইনগুলো হীরের মতো চকচক করছে। মাঠ, জঙ্গল চোখের নিমেষে সরে যাচ্ছে পিছনের দিকে। ট্রেনের ঝাঁকুনিতে দুলতে দুলতে ঘুমোচ্ছে অর্ধেন্দু। ওর স্বাভাবিক ঘুমন্ত মুখটা দেখে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। উঠে পড়লাম আমার নিজের বাড়িতে। আলোটা তখনও চোখের সামনে দপদপ করেই চলেছে। সুইচটা দিয়ে আলোটা নিভিয়ে দিলাম। অন্য কামরা থেকে কিছুটা আলো এসে পড়েছিল আমার দিকটায়। রাতে দেখে পথ চলবার জন্য ওইটুকু যথেষ্ট। তারপর টান টান হয়ে শুয়ে পড়লাম। একটানা বসে বসে কোমর আর পিঠ কেমন যেন আড়ষ্ট হয়ে গেছিল। মাথাটাও বেশ ভার হয়ে গেছিল। সারা শরীর ঠেলে বিরাট বিরাট দুটো হাঁয়ও উঠে এলো। উট করে পটকা চিন্তা ভাবনাগুলো একে একে এসে জড়ো হতে থাকলো এই অন্ধকার কামরায় আমার মাথায়। চিন্তা তাড়াবার জন্য একটু পাশ ফিরে শুলাম। এরপর 7-5 ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। হঠাৎ একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। আচমকা ঘুমটা ভাঙলো বলে কিছুই বুঝতে পারলাম না প্রথমে। এমনকি আমি যে বাড়িতে নয় ট্রেনের একটা কূপে ঘুমোচ্ছি সেটাও বুঝতে আমার বেশ কয়েক মুহূর্ত সময় লেগে গেল। তারপরেই একসাথে ভিড় করলো সব কথা। আমি লাফ মেরে উঠে বসলাম। মৃদু নীলচে আলোটা এসে পড়েছে পাশের কামরা থেকে। অর্ধেন্দু
হাতড়ে হাতড়ে কূপের দরজাটাকে টেনে টেনে খোলার চেষ্টা করছে। আবার সেই অঘটন। এই শারীরিক অবস্থায় তো কোথায় যাবে সে? আর ওই দরজা খোলার বিভৎস শব্দটা আমার কানে এসে বিঁধতে শুরু করলো আবার। হাত বাড়িয়ে বাধ্য হয়ে জেলে দিলাম বড় আলোটা। দেখলাম অর্ধেন্দু সন্দেহের দৃষ্টিতে আমার দিকে তাকালো, কিন্তু দৃষ্টিটা স্বাভাবিক নয়, কেমন যেন ঘোর লাগা। লালচে খোলাটে চোখ নিয়ে। আগের দিন রাতেও ওর যেন ঠিক এই রকমই চাহনি দেখেছিলাম আমি। আমি চেঁচিয়ে উঠলাম, অর্ধেন্দু, অর্ধেন্দু শোন! অর্ধেন্দু আমার দিকে তাকালো, কিন্তু আমাকে চিনতে পারছে বলে মনে হলো না। বাইরে যাবি? বাথরুমে যাবি কি? অর্ধেন্দু আমার কথার কোনো জবাব দিল না। মনে হলো আমার কথা যেন ওর কানেই পৌঁছালো না। সে আগের মতোই দরজা খুলতে চেষ্টা করতে থাকলো। চেষ্টার মধ্যে কোনো স্বাভাবিকতা ছিল না। দরজার উপরের দিকটা যে লকটা রয়েছে সেটা অতি সহজেই খোলা যায়, কিন্তু সেই লকটাকে এমন এলোপাথারিভাবে টানাটানি করছিল যেটা কোনো স্বাভাবিক মানুষের কর্ম বলে আমার মনে হলো না। কাছে গিয়ে ওর কাঁধের উপরে হাত রেখে বললাম, কিরে, কোনো উত্তর দিচ্ছিস না যে? বলার সাথে সাথেই ও আমার দিকে চমকে ঘুরে দাঁড়ালো। দৃষ্টিটা আচ্ছন্ন। মাঝরাতে ঘুম ভাঙার ঠিক পরেই চোখের সামনে এরকম একটা ঘোলাটে দৃষ্টি দেখে কেমন ঘাবড়ে গেলাম আমি। আর সেজন্যই বোধহয় পরপর দুটো কাঁধ ঝাঁকাতে ঝাঁকাতে বললাম, কিরে, এই অর্ধেন্দু, এই অর্ধেন্দু, কি হলো তোর? কি হয়েছে? এই! ঝাঁকুনি খেতে খেতে অর্ধেন্দু ঘোলাটে মনির ওপর ধীরে ধীরে নেমে এলো চোখের পাতা। তারপর ওর মাথাটা এলিয়ে পড়লো আস্তে আস্তে। আমি ওকে ধরে ধরে বসালাম ওর বার্থে। হেলান দিয়ে বসে দেখতে লাগলো আমার মুখের দিকে। ওর মুখটা আশ্চর্যজনকভাবে ঝুঁকে আছে। ওর হাতটা ধরে আছে আমি। কি করব বুঝতে পারছি না। কিংকর্তব্য বিমূঢ় অবস্থা আমার। ট্রেন আগের চেয়েও বেশি গতি নিয়ে ছুটে চলেছে। জানলার বাইরেটায় সবকিছু আরো অস্পষ্ট। চাঁদের আলোর রংটা ক্রমাগতভাবে বদলে যাচ্ছে। মাঝে মাঝে একটি করে ট্রেন ধুমধুমার গতি নিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। বাইরের পরিবেশের সাথে যুদ্ধ করে চলেছে আমার অন্তর্মন। ঘড়িটা নামবার সময়ে উপরের বার্থে খুলে রেখেছি। রাত কতটা গভীর জানা নেই। অর্ধেন্দু কুণ্ডলি পাকিয়ে নিজের সিটে পড়ে আছে, মাথাটা নিচের দিকে, তাই মুখটা পরিষ্কার করে দেখতে পেলাম না। গুনগুন করে গান গাইছে মনে হলো। আবার কখনো বা মনে হলো বিড়বিড় করছে কারোর সাথে। প্রেমিকার সাথে আলাপচারিতা চলাকালীন আমাদের এই পুরুষদের একটা লাজুক যে ভঙ্গি থাকে, এহেন ভঙ্গি অর্ধেন্দুর স্পষ্ট। আমি ভাবলাম ওকে একবার একটা কথা জিজ্ঞেস করে দেখা যাক, যদি উত্তর পাই। অর্ধেন্দু, হ্যাঁ অর্ধেন্দু, কফি খাবি? হ্যাঁ খাবো। উত্তরটা শোনার পর যেমন আমার রক্ত হিম হয়ে গেছিল, ঠিক সেরকমই একটা আনন্দও হচ্ছিল যে আমার ইচ্ছেটা বিফলে যাবে না। সে কখন খেয়েছে ছেলেটা,
তারপর থেকে আর একটিবারের জন্য খেতে চায়নি, ঘুম থেকেও ওঠেনি। ট্রেনের গতিতে ছুটছে, আর ও যেন আরো এগিয়ে যাচ্ছে ঘুমের রাজ্যের দিকে। ফ্লাক্স থেকে 2 কাপ কফি ঢাললাম, 1 কাপ ওকে দিলাম আর 1 কাপ নিজে নিলাম। শান্ত গভীর মুখে কাপে একবার চুমুক লাগানোর পরে অর্ধেন্দু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো আমায়। তারপর ও কেমন যেন একটা চমকে গেল। ওকে দেখে যেন মনে হলো ও আমাকে এখানে দেখতেই চায়নি, অথবা বলতে পারেন আশাই করেনি। আমি এখানে কি করছি এখানে আমি? হ্যাঁ, তুই ভাই ট্রেনের কি করছিস? কোথায় যাচ্ছি আমরা? কেন ট্রেনে কেন আমরা? এমন সব উদ্ভট চিন্তা হঠাৎ এসে ভিড় করেছে বোধহয় ওর মাথাতে, আর সেগুলোই বেরিয়ে আসছে ওর কথার মাধ্যমে। ওর দৃষ্টি দেখে আমার বেশ অস্বস্তি হতে শুরু করলো, কিন্তু প্রশ্ন শোনা মাত্রই আমার হঠাৎ হাসিও পেয়ে গেল। একেই বলে সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি। ওকে তারপর আমি হেসেই বলে উঠলাম, ওরে পাগল, 2 দিন ধরে বাবা আমি তোমার সেবা করছি, সেবা শুশ্রূষা, আর তুমি এখন আমায় জিজ্ঞেস করছো যে আমরা এখানে কি করছি? ব্যাপারটা একটু অদ্ভুত হয়ে যাচ্ছে না অর্ধেন্দু? সে তখনও আমার মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে, কোনো কিছুরই যেন খেই খুঁজে পাচ্ছে না। আমি ওর চেতনা ফেরানোর জন্য আলগাভাবেই একটা সূত্র ধরিয়ে দিলাম। আমার বাড়িতে তোর অফিসের ওই দাশগুপ্ত বাবুর চিঠি পাঠিয়েছিলেন। ফোনে হয়তো পাইনি, কারণ আমি বেশ কয়েকদিন বাড়ির বাইরে ছিলাম। বাড়ি ফিরে দেখলাম একটা চিঠি এসেছে, আর তাতে লেখা তুই নাকি ভীষণ অসুস্থ, এক্ষুনি যেন একবার তোর সাথে আমি দেখা করতে চাই। তুই নাকি কোন অজানা জ্বরে আক্রান্ত হয়ে পড়েছিস। একটু সুস্থ হতেই এখন তোকে আমি তোর বাড়িতে নিয়ে যাচ্ছি। কালকে সকালের মধ্যে আমরা তো কলকাতা পৌঁছে যাব হাওড়া স্টেশনে, আর তারপর তোর বাড়ি, কোনো চিন্তাই নেই। এত কথা শোনার পরে অর্ধেন্দু আমায় যে প্রশ্নটি করল সেটির আশা আমি করিনি। বাড়ি বাড়ি কেন যাব? কোন বাড়ি? কি বা হয়েছে যে বাড়ি যেতেই হবে? কেন আবার? বাড়ি গিয়ে তোর শরীরটা ঠিক করে নেবার জন্য। আর তাছাড়াও বাড়িতে বহুদিন যাসনি তুই, তো এই সুযোগে বাড়ি যাওয়ার একটা ভালো সুযোগ নয় কি? একটা সুবর্ণ সুযোগ। যাবি, মায়ের হাতে একটু যত্নাতি পাবি, আর তাতে শরীরটা খুবই ভালো হবে। আর সেরকম কোনো তো আমি বুঝতে পারছি না তোর অসুবিধাটা কোথায়। যাবি ওই পাহাড়ে একা একা বসে থাকিস, কি হবে কি? চল বাড়িতে গিয়ে মায়ের হাতে যত্নার্থে একটু পা, খাওয়া দাওয়া কর, আবার সেই পুরনো সে এনার্জি নিয়ে আবার কাজে ফিরবি। তখনই দেখলাম ওর চোখ মুখের ভাষা এক নিমেষে বদলে গেল। দৃষ্টি দিয়ে যেন কটাক্ষ করতে লাগলো সে আমাকে। আবার যেন কিছু ভুল বলে ফেলেছে আমি। আবার সেই হাড় হিম করা কণ্ঠ থেকে বলে উঠল, একা একা কোথায় রে? কে বলেছে আমি পাহাড়ে একা থাকি? আমি তো একা থাকি না। অর্ধেন্দুর চোখে একটা অদ্ভুত সত্যের ছাপ স্পষ্ট।
তার সাথে ফুটে উঠেছে আপনজনের কাছে থেকে পাওয়া বৈরিতার ছাপও। কথাটা বলার সময় তার চোখটাও যেন ছলছল করে উঠল। আমার ভাবগতিক সুবিধের ঠেকল না। কোনো কিছুর জন্য কি শোকা হতো? কিন্তু এই শোকের কারণটা কি? অর্ধেন্দুর প্রত্যেকটি কথায় আমার কাছে যেন কেমন ধোঁয়াটে ঠেকালো। পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো অর্ধেন্দু। নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে আমায় বলল, বড় আলোটা একটু নিভিয়ে দে, চোখে বড্ড কষ্ট হচ্ছে আমার, নিতে পারছি না। ওর কথায় আমি বড় আলোটা নিভিয়ে দিলাম। নীলাভ আলোটা জ্বালাতেই বাধ্য হলাম আবার। আলোটা সে আগের মতোই দপদপ করে জ্বলতে থাকলো। আমি নেভাতে গেলেই সে আমায় হাত দিয়ে ইশারা করলো। আলোটা নেভাতে পারলাম না আর। জ্বলছে জ্বলুক, তবে সেটা থাকা না থাকা দুই সমান। কাঁচের ঘেরাটোপটা শুধু নীল হয়ে আছে মাত্র। জানলা দিয়ে চাঁদের আলো খাপছাড়া ভাবে এসে পড়ছে আমাদের গায়ে। জানলা দিয়ে হাওয়া বেশ জোরেই আসতে শুরু করেছে। জানলার রডের উপরে মাথা দিয়ে দিব্যি সিগারেট ফুঁকছে অর্ধেন্দু। সঙ্গে ট্রেনের সিগন্যালের খুব ক্ষীণ আওয়াজ ভেসে আসছে মাঝে মধ্যে কানে। ট্রেনের নির্দিষ্ট তালের শব্দ ছাড়া আর কিছুই কানে আসছে না। এখন রাতটা বোধ হয় আরো একটু গাঢ় হয়েছে। অস্বস্তিকর নিস্তব্ধতা বিরাজ করছে। ক্লান্তির রেশ আমাদের দুজনেরই চোখে মুখে। বারবার মনে হচ্ছিল বিচিত্র কোনো অভিজ্ঞতার সামনে পড়তে হবে এবার আমাকে। অর্ধেন্দু হঠাৎ চাপা স্বরে হেসে উঠল। আমি সাথে সাথে ঘাবড়ে গেলাম। আরে হাসিস কেন? কি কি হলো? কি কি কিছু মনে পড়ে গেল নাকি? কোনো সাড়া পেলাম না। তারপর আবার হেসে উঠল। মনে হলো কারো রসিকতা শুনে হেসে ফেলছে যেন। আমি চমকে উঠলাম। সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। অর্ধেন্দু এবারেও কোনো জবাব দিল না। কয়েক মুহূর্ত পরে ও নিচু গলায় কি যেন একটা বলবার চেষ্টা করলো। আমি পরিষ্কার করে কিছু শুনতে পেলাম না, কিন্তু আমি ছাড়া তো কূপে আর কেউ নেই। আর কার সাথেই বা কথা বলতে পারে সে? এটা মনে হতেই আমার গাটা শিরশির করে উঠল। আমি প্রায় চেঁচিয়ে উঠতেই যাচ্ছিলাম, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোলো না। শুধুমাত্র বললাম বহু কষ্টে, অর্ধেন্দু, এ অর্ধেন্দু, কি করছিস? কি করছিস কি? একটু থেমে ও জবাব দিল, আমি আর এই দুনিয়ায় একা নেই রে। হাসি কান্না সব কিছুর সঙ্গী পেয়ে গেছি। আজ বহুদিন হলো। তুই অবাক হচ্ছিস আমি জানি, তবে কি জানিস, বিষয়টা অবাক লাগার মতোই। ও ঠিক কি বলতে চাইলো আমি বুঝতে পারলাম না।
হাঁ করে কেবল ওর মুখের দিকে তাকিয়ে শুনতে থাকলাম। তারপর ও আবার বলে উঠল, আমার কাছে তুই যতটা সত্যি, ও জানবি ততটাই সত্যি। কে বিশ্বাস করলো কে করলো না আমার কিচ্ছু যায় আসে না। তুই যদি শুনতে চাস আমি বলতে পারি। আমি শুনতে চাই, শুনতে চাই, এটাই বলতে চেয়েছিলাম। কিন্তু নিজের ছোটবেলার বন্ধুর এই আশ্চর্য অদ্ভুত আচরণ দেখে কোনো শব্দ বেরোলো না আমার গলা দিয়ে। কিছু একটা ভিতর থেকে আটকে দিল আমাকে। সেই মুহূর্তে মনে হচ্ছিল কোনো অসামঞ্জস্যকর পরিস্থিতির মুখোমুখি হতে চলেছি আমি, বাস্তবের সাথে যার কোনো মিল নেই। এমন একটা কিছুই যেন বলতে চাইছে সে। আমার নিশ্চুপ থাকাটাকে সম্মতির লক্ষণ মনে করে বলতে শুরু করলো অর্ধেন্দু, পাহাড়ি এলাকায় চাকরি নিয়ে যাবার পর ওখানকার পরিবেশের সাথে আমি নিজেকে মেলাতে পারিনি। পাহাড়ি এলাকা শুধু মনে হতো খুব খুব একা হয়ে যাচ্ছে দিন বেদিন। 2 ঘন্টা সরকারি চাকরি, আর তারপর সারাটা দিন ওই নিস্তব্ধ একটা কটেজের মধ্যে। মাঝে মধ্যে মনে হতো চাকরি বাকরি ছেড়ে দিয়ে চলে আসে আবার নিজের বাড়ির কাছে। কিন্তু কি জানিস, ওই নিস্তব্ধতাটা আমাকে বেঁধে ফেলেছিল। ওই নির্জনতার ঘোর কাটিয়ে বেরিয়ে আসাটা যেন আরো কঠিন ছিল। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, পাহাড়ের নির্জন পরিবেশ এর আগে কবে টেনেছে রে তোকে? আমি যতটা তোকে চিনি, একাকিত্ব তো তোর কোনো দিনেরই পছন্দ ছিল না। তারপর সেখানে তুই একটা সঙ্গীও পাসনি, তাহলে কার জন্য এতটা টান অনুভব হতো তোর? অর্ধেন্দু বলল, টান টান অনুভব আমার একদিনে হয়নি। আমি একটা বই কিনেছিলাম। বইটির নাম মিস্ট্রি অফ দি স্পিরিটস। অদ্ভুত ইন্টারেস্টিং বই জানিস। এই নির্জন পাহাড়ের পরিবেশে বইটা আমার উপরে জাদু করে দিয়েছিল। ওই বইটিতে অশরীরীর সঙ্গে মিলিত হওয়ার বিচিত্র সব সাধন পদ্ধতির উল্লেখ ছিল। আমি একা মানুষ এমন একটা নতুন বিষয় খুঁজে পেয়ে সেটা নিয়ে চর্চা শুরু করি। তারপর দিন রাত ডুবে থাকতাম ওই বইগুলোর মধ্যে। সাধারণ একটা ছেলের মুখে এই সব কথা আমার ভালো লাগলো না। আমার মুখের দিকে তাকিয়ে বলল, ভয় করছে বুঝি? আরে বাবা, ভয় পাস না, পাস না। আমি ঢোক গিলে বললাম, না, ভয় পাওয়ার কি আছে? না না, একদমই ভয় পাইনি আমি। এসবে ভয় পাওয়ার কিছু নেই। তার সাথে সাথে
চোখটাও ঘুরিয়ে নিলাম একবার সম্পূর্ণ কূপটা জুড়ে। কেন জানি না, মনে হলো কেউ যেন আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আমায় এরকম অস্বস্তিতে দেখে অর্ধেন্দু বলল, আরে ভয় নেই, ভয় নেই, যে আছে সে আমাদের মাঝেই আছে, আর কোনো ক্ষতি করবে না। যার কোনো ক্ষতি করবে না, তোর কোনো ক্ষতি করবে না, করবে না, করবে না, একদমই করবে না। ওর কথাটা শুনে আমি চমকে উঠলাম। ও আবার বলতে শুরু করলো, আমি বইটা পড়ে সাধনায় মগ্ন হলাম। সাধনার অনেকগুলো স্টেজ আছে। আমি অনেক দিন ধরে পরীক্ষা করার পর একদিন একটা ঘটনা ঘটল। আমি ঘর অন্ধকার করে বসেছিলাম সেদিন। একটা মোমবাতি জ্বলছিল টেবিলের ওপর। চারিদিকে পাহাড়ের নিস্তব্ধতা, থমথমে একটা পরিবেশ। মাঝরাত, কেউ কোথাও নেই, চারিদিক অসম্ভব নির্জন। একটু পরে জানলা দিয়ে একটা জোরালো হাওয়া ঢুকলো আমার ঘরের মধ্যে। মোমবাতিটা নিভিয়ে দিল। বুঝতে পারলাম কেউ এসেছে, কিন্তু সেটা কে বুঝতে পারলাম না। জিজ্ঞেস করলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। প্রতি মুহূর্তে সে তার উপস্থিতিটা আমায় টের পাইয়ে দিচ্ছিল। জোর করে হেসে বললাম, কি কি উল্টো পাল্টা বকছিস তুই? কি সব? অর্ধেন্দু রেগে গেল। ওর চোখে মুখে একটা ক্ষোভ। কথাটা যেন ওর শুনতে একেবারেই ভালো লাগলো না। আমার দিকে কটমট করে চেয়ে বলল, তোর বিশ্বাস হোক বা না হোক, এটা ঘটেছে, আর আর এটাই পুরো ঘটনাটা। সত্যি ঘটনা এটা। অর্ধেন্দুকে সেদিন আমি প্রথমবার রাগতে দেখলাম। শান্ত স্বভাবের ছেলেটি কেন এতটা উত্তেজিত হয়ে গেল বুঝতে পারলাম না। হঠাৎ সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, সবার উপরে আমার দীর্ঘশ্বাস পড়ে। আজকে শুধু সে মানুষ নয় বলে আমি আমি তার সাথে কারোর পরিচয় করাতে পারি না। অশরীরী এই মেয়েটিকে কিন্তু আমি ডাকিনি। ও নিজেই এসেছিল সেদিন আমার কাছে। তারপর থেকে ওর আর আমার সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। ও আমাকে ছেড়ে কোথাও যায় না। এখন আমার সাথেই আছে এখানে। না 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 না, এই হ্যাঁ হ্যাঁ, এইখানে বসে আছে। এই দেখ, এখানে আমার পায়ের কাছে। ও অনুভব করতে পারবি। দেখ, একবার তাকিয়ে দেখ, পারবি।
ও অনুভব করতে পারবি আমার ঘাম ঝরছে। ওর কথাগুলো শুনছি আর একে একে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে। সাহস জুগিয়ে তাকালাম ওর পায়ের দিকে। কোনো কিছুই নেই, তবুও যেন মনের ভিতরে এক অদ্ভুত আন্দোলন। গাটা কেমন ছমছম করতে লাগলো। হঠাৎ করে জানলা দিয়ে আসা হাওয়াটা যেন একটু বেশি ঠান্ডা লাগিয়ে গেল। শীত শীত করতে শুরু করলো। অর্ধেন্দু সিটের একেবারে ধারে বসে আছে। ওর আর আমার মধ্যে খুব বেশি হলে ওই 1 হাত শূন্য জায়গা। আমি ভালো করে তাকিয়ে দেখলাম ওর নির্দেশিত জায়গায় খুটখুটে অন্ধকার। আগেও জায়গাটা অন্ধকারই ছিল, কিন্তু এখন ওই গভীরতাটা যেন অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। কেউ নেই জেনেও আমি নিশ্চিন্ত হতে পারছিলাম না। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম ওই শূন্য স্থানটাকে, যদি কিছু দেখা মেলে। কিন্তু আশ্চর্য ব্যাপার, কি হঠাৎ হঠাৎ ওটা না না আমার মনের ভুল। ওখানে ওখানে কিচ্ছু নেই। ওখানে শুধু একটা কালো অন্ধকার জায়গা। একটা কি কি ঢুকছে জানলা দিয়ে? কি হঠাৎ করে জানলা দিয়ে ঢুকলো কিছুটা কালো ধোঁয়া। চমকে উঠলাম আমি। ধোঁয়াটা কূপের মধ্যে ঘুরতে ঘুরতে আমার আর অর্ধেন্দুর সেই ফাঁকা জায়গাটাই জমাট হয়ে গেল। পরিসরটা বেশ অনেকটাই বড়। আমি ভাবলাম শুধুই মনের ভুল বোধ হয় এটাও। আমি প্রাণপণ ভাববার চেষ্টা করলাম মেঘের কোনো টুকরো হয়তো ভেসে বেড়াচ্ছে আকাশ জুড়ে। চোখের সামনেটা কেমন যেন আবছা হয়ে গেল। তবুও কোনো রকমে তাকিয়ে রইলাম জানলার দিকে। কিন্তু এ কি অন্ধকারে কার সাথে কথা বলছে? অর্ধেন্দু কার সাথে হাসছে? কার সাথে কার সাথে কার সাথে?